বাংলায় একটা কথা আছে, যত গর্জায় তত বর্ষায় না। শুভেন্দু অধিকারীর সরকার কাজ শুরু করার পর বিভিন্ন বিষয়ে এমন এমন সমস্ত পদক্ষেপ করছে এবং প্রত্যেকটাই সংস্কারী পদক্ষেপ, অর্থাৎ কোনো একটা দীর্ঘদিনের সংস্কৃতিকে বদলে দেওয়ার জন্য বেশ কিছু কড়া পদক্ষেপ ইতিমধ্যেই আমরা দেখেছি এই রাজ্য সরকার নিতে শুরু করেছে। কিন্তু যে সমস্ত পদক্ষেপের কথা বলা হচ্ছে, যতটা বলা হচ্ছে প্রয়োগ ঠিক ততটাই হবে কিনা এ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। কারণ একটা নতুন সরকার আসার পর অনেক কিছু হয়, অনেক কিছু বলা হয়, কিন্তু আলটিমেটলি কয়েক বছর পেরিয়ে যাওয়ার পর দেখা যায় সেই পুনর্মূষিকো ভব। এমনকি তৃণমূল কংগ্রেস সরকার যখন 11ই শপথ নিয়েছিল, তারপরেও বেশ কিছু এই ধরনের বিভিন্ন প্রশাসনিক সংস্কার বলুন, আমাদের দৈনন্দিন জীবনের যে এক্সপেরিয়েন্স, যে কালচার তৈরি হয়ে রয়েছে, অপসংস্কৃতি বলতে পারেন, সেগুলোকে বদলানো বলুন, এই হকার উচ্ছেদের মতো কিছু কিছু পদক্ষেপ বলুন, সব কিন্তু কিছুদিনের মধ্যে চাপা পড়ে গিয়েছিল। কিন্তু রিসেন্টলি বিজেপি শাসিত অন্যান্য কিছু রাজ্যের অভিজ্ঞতা বলছে যে বিজেপি সরকার যতটা বলে সবটা কিছুদিন পর চাপা পড়ে যায়, এরম বোধহয় নয়। একটু ডিটেলে খোঁজ খবর করতে গিয়ে দেখলাম, যেমন ধরুন আমাদের রাজ্যে প্রশাসনিক সংস্কারের মধ্যে অন্যতম কর্মসংস্কৃতি ফেরানো বিভিন্ন রাজ্য সরকারি দপ্তরগুলিতে। রাজ্য সরকারি দপ্তরে কর্মীরা কখন আসছে, কখন যাচ্ছে, কতক্ষণ কাজ করছে, আর সব থেকে বড় কথা কতদিন ছুটি পাচ্ছে, এটা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে ওখানে মাইনে বাড়ে না কিন্তু ছুটির দিন বাড়ে। অন্তত গত 15 বছরের এক্সপেরিয়েন্স। শুভেন্দু অধিকারী বলেছেন দরকার হলে ছুটির দিনেও এসে কাজ করতে হবে। শুভেন্দু অধিকারী সরকার দায়িত্ব নেওয়ার পর রাজ্য সরকারি কর্মীদের আঙুলের ছাপ, ফেশিয়াল রেকগনিশন এইসব চালু হয়েছে। নির্দিষ্ট সময়ে অফিসে ঢুকবেন, নির্দিষ্ট সময়ের আগে বেরোতে পারবেন না। কিছু নির্দিষ্ট কর্মী অফিসার যাদের অফিসের বাইরে কাজ করতে হয় তাদের এক্সেপশন বলে দেওয়া হয়েছে, বাকিদের সব নিয়ম মেনে চলতে হচ্ছে। কিন্তু এ তো শুধুমাত্র অফিসে হাজিরা দেওয়া এবং অফিসে থাকা। এবার কাজ কি করছেন তারও মূল্যায়ন হবে এবং সেই মূল্যায়নের ওপরে অনেক কিছু নির্ভর করবে। এই অনেক কিছুটা কি, একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের। গত পরশুই বলতে পারেন এই বিষয়টা নিয়ে হইচই শুরু হয়েছিল। মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য, সেখানকার রাজধানীর যে মিউনিসিপ্যালিটি, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল মিউনিসিপ্যাল কর্পোরেশন, 150-র ওপর অফিসার কর্মী জুন মাসের বেতন পাননি। এরকম নয় যে মিউনিসিপ্যালিটির বেতন দেওয়ার ক্ষমতা নেই, তাদের জুন মাসের বেতন দেওয়া হয়নি। তার কারণ তারা যে কাজ করেছেন তা কর্তৃপক্ষের মনে হয়েছে গাফিলতিপূর্ণ, তাদের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করেননি। অন্যতম যে বিভাগটি এই বেতন না পাওয়ার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, যেটা এর আগে কোনোদিন তাদের ছিল না, এইবার জুন মাসের বেতন না পেয়ে এই অভিজ্ঞতা সঞ্চয় করলেন, সেই বিভাগটির নাম হচ্ছে প্রপার্টি ট্যাক্স। এই বিভাগের ওয়ার্ড ইনচার্জ, জোনাল অফিসার, ইঞ্জিনিয়ার মিলিয়ে প্রায় 100-র মতো কর্মী তারা বেতন পাননি। কারণ মিউনিসিপ্যাল কমিশনার তিনি হিসেব করে দেখেছেন যে বেশ কয়েকটি ওয়ার্ডে, 11টা জোনের 45টা ওয়ার্ডে গত বছর যে প্রপার্টি ট্যাক্স জমা পড়েছিল, এবছর প্রপার্টি ট্যাক্স সেই অনুপাতে অনেক কম জমা পড়েছে। এবং তাদের যে ইন্টারনাল অডিট, সেখানে তারা দেখেছেন যে বেশিরভাগ জায়গায় অ্যানোম্যালিজ আছে। কিন্তু এইখানে যারা দায়িত্বে ছিলেন, একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন দায়িত্বে গোটা বিষয়টাকে সুপারভাইজ করার জন্য। এছাড়া এই যে 11টা জোন, প্রত্যেকটা জোনের জন্য একজন জোনাল অফিসার ছিলেন, এছাড়া অন্যান্য অফিসাররা ছিলেন, কিছু কর্মী ছিলেন। সব মিলিয়ে 100-র ওপর কর্মী, অফিসার, এমনকি ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার, প্রত্যেকে শোকজ নোটিশ পেয়েছেন, কাউকে জুন মাসের বেতন দেওয়া হয়নি। রীতিমতো কান্নাকাটি পড়ে গেছে ভোপাল মিউনিসিপ্যাল কর্পোরেশনে। যারা বেতন পাননি, বিভিন্ন স্তরে চাকরি করেন, তারা চিঠি লেখা শুরু করেছেন কমিশনারের দপ্তরে। কেউ বলছেন আমার বাবা মায়ের ওষুধ, কেউ বলছেন স্কুলে ছেলের মাইনে দিতে হবে, আমাদের বেতনটা রিলিজ করে দেওয়া হোক। কিন্তু এখনো পর্যন্ত যা খবর, কাউকে বেতন দেওয়া হয়নি।
তাদেরকে জাস্টিফাই করতে বলা হয়েছে যে কেন তারা কাজে গাফিলতি করেছেন। এটা একটা উদাহরণ যা ভোপাল মিউনিসিপ্যাল কর্পোরেশন তৈরি করলো। কোন একজন সরকারি কর্মচারী মাস গেলে বেতন পাচ্ছেন না এই জন্য যে তিনি তার কাজ সঠিকভাবে সঠিক সময়ে করেননি, এটা কিন্তু এর আগে দেখা যায়নি। ফলে আজকে যা মধ্যপ্রদেশে দেখা যাচ্ছে, কাল প্রয়োজনে পশ্চিমবঙ্গে প্রয়োগ হবে না কে বলতে পারে। আপনারা তো জানেন যা উত্তরপ্রদেশে দেখা গেছে তা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে প্রয়োগ হয়েছে, এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। দেখুন, মধ্যপ্রদেশকে ফুল সার্টিফিকেট দেওয়া যাবে না, কিন্তু মধ্যপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী মোহন যাদব, ডক্টর মোহন যাদব, তার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ। তিনি 23 সালের ডিসেম্বরের 13 তারিখে শপথ নিয়েছিলেন, আর 25 সালের ডিসেম্বর পর্যন্ত তার পরিবারের নামে 168 একর জমি কেনা হয়েছে, পরিবারের বিভিন্ন সদস্যের নামে। মানে আমি যা লিস্ট পেয়েছি, মুখ্যমন্ত্রীর স্ত্রী সীমা যাদব, তার ছেলে বৈভব, তার স্ত্রী বৈভবের স্ত্রী শালিনী যাদব, মুখ্যমন্ত্রীর দুই ভাই নন্দলাল আর নারায়ণ যাদব, নারায়ণের স্ত্রী রেখা যাদব, তাদের ছেলে, তাদের দুই খুড়তুতো ভাই, মুখ্যমন্ত্রীর দুই খুড়তুতো ভাই গোবিন্দ আর নীলেশ যাদব, এদের নামে সব কেনা হয়েছে। এবং এদের পারিবারিক কিছু রিয়েল এস্টেট কোম্পানি আছে, সেই কোম্পানির নামেও কেনা হয়েছে। সব মিলিয়ে উজ্জয়নের আশেপাশে 168 একর জমি। এবং মধ্যপ্রদেশ জুড়েও বিভিন্ন ডেভেলপমেন্টাল প্রজেক্ট চলছে, বড় রাস্তা তৈরি হচ্ছে, হাইওয়ে তৈরি হচ্ছে। এই সমস্ত বেশিরভাগ জমি কোনো বড় সরকারি প্রজেক্টের আশেপাশে, অর্থাৎ যে জমির দাম হু হু করে বাড়বে। ন্যাচারালি এটা নিয়ে বিতর্ক হচ্ছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব রীতিমতো এই বিতর্কের কেন্দ্রে, সংবাদ মাধ্যমে লেখালেখি শুরু হয়েছে। কিন্তু আপনারা জানেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে সরকার চলে, সেখানে মুখ্যমন্ত্রী যেই থাকুন না কেন, বিজেপি সংস্কৃতি আসে, সেখানে বিজেপি সংস্কৃতি কাজ করে, বিজেপি সরকারের সংস্কৃতি। তাই প্রশ্নটা এখানে যে ভোপাল মিউনিসিপ্যাল কর্পোরেশন যে উদাহরণ তৈরি করেছে, এটা কি ওই বিজেপি সংস্কৃতির অঙ্গ? তা যদি হয় তাহলে মুখ্যমন্ত্রী যেই হন না কেন, সে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলায় রয়েছেন, উড়িষ্যায়, মানে মুখ্যমন্ত্রী কে হবেন, শুভেন্দু হবেন কিনা, এই বিতর্কে তো আমরা জল ঢেলেছি যখন আলটিমেটলি অমিত শাহ জানিয়েছেন যে হ্যাঁ, শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে। তার আগে পর্যন্ত অনেক আলোচনা ছিল, বিজেপি হাইকমান্ড অন্য কাউকে দায়িত্ব দিতে পারত। কিন্তু সংস্কৃতি যেটা অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে দেখা যাচ্ছে, সেই একই সংস্কৃতি কি পশ্চিমবঙ্গে হবে? তাহলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের এনশিওর করতে হবে তারা তাদের সব দায়িত্ব ঠিকভাবে পালন করছে, না হলে মাস গেলে বেতন না পাওয়ার উদাহরণ কিন্তু ভোপাল মিউনিসিপ্যাল কর্পোরেশন তৈরি করেছে। এই যে অগ্নিমিত্রা পল বলছেন সেপ্টেম্বর থেকে থুতু ফেললে জরিমানা হবে, রাস্তায় আবর্জনা ফেললে জরিমানা হবে। আমরা এরকম কি এর আগে দেখিনি? এই ধরনের আলোচনা এর আগে হয়নি, এই ধরনের নিয়ম এর আগে তৈরি হয়নি। কিন্তু আমি আপনাদের জানিয়ে দিই, মধ্যপ্রদেশ থেকে একটু মহারাষ্ট্রে চলুন, এটাও গত সপ্তাহেই হয়েছে। সেখানে ছত্রপতি সম্ভাজিনগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই ছত্রপতি সম্ভাজিনগর মিউনিসিপ্যাল কর্পোরেশন দুদিনে 1 লাখ টাকা জরিমানা আদায় করেছে। বেশিরভাগ জরিমানা রাস্তায় থুতু ফেলার জন্য এবং আবর্জনা ফেলার জন্য করা হয়েছে। এই সম্ভাজিনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যেটুকু বিবরণ আমি পেয়েছি, ওদের এই অপারেশনের স্পেশাল অপারেশন চলেছে, এবং এই স্পেশাল অপারেশনে 2 মাস ধরে প্রথমে ওয়ার্নিংই দেওয়া হয়েছে এবং পরের দিকে ফাইন করা শুরু হয়েছে। 29টা স্পেশালাইজড টিম রাস্তায় ছিল। খোদ মিউনিসিপ্যাল কমিশনার তিনি রাস্তায় নেমেছেন দিনে এবং রাতে। এই 29টা স্পেশাল টিম বিভিন্ন জায়গায় আচমকা হানা দিয়েছে এবং এই ধরনের ঘটনা, রাস্তার উপরে ময়লা ফেলা রয়েছে বা কেউ ফেলছেন, কেউ রাস্তায় থুতু ফেললেন, ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হয়েছে। এবং শেষ দুদিনে, শুধু দুদিনে 1 লাখ টাকা জরিমানা আদায় করেছে সম্ভাজিনগর মিউনিসিপ্যাল কর্পোরেশন। আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে গোটা ব্যাপারটা হয়েছে, 29টা টিম, পুরোটা কমিশনারের দায়িত্বে, এখানে কোথাও কোনো কাউন্সিলর, কোনো জনপ্রতিনিধির কোনো জায়গা ছিল না। পুরো ব্যাপারটা প্রশাসনিকভাবে অপারেটেড হয়েছে। অর্থাৎ মিউনিসিপ্যাল কমিশনার, তার আন্ডারে যারা অফিসার রয়েছেন, মিউনিসিপ্যাল অফিসার, তাদের দিয়ে 29টা টিম তৈরি হয়েছিল এবং সেই 29টা টিম শেষ দুদিনে 1 লাখ টাকা জরিমানা আদায় করেছে, সব এই ময়লা ফেলা, থুতু ফেলা এইসবের জন্যে। তবে দেশ জুড়ে বিজেপি রাজত্বের খোঁজ খবর করতে করতে আরেকটি খবরে চোখ আটকে ছিল, সেটা আপনাদের একটু জানাই। সেটা হচ্ছে রাম মন্দির ট্রাস্ট।
অযোধ্যার রাম মন্দিরে যে বিরাট চুরির খবর, তা নিয়ে তোলপাড় বিজেপির, বা রাম মন্দিরের কর্মীদের সততা ইত্যাদি নিয়ে বড় প্রশ্ন, বজ্র আটুনি ফসকা গেরো কিনা, এই সমস্ত প্রশ্ন। রাম মন্দিরে এবার সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার নিয়োগ হচ্ছে। মোটামুটি ভাবে ব্যাপারটা নিশ্চিত, যদিও এখনো পর্যন্ত সিইওর হাতে কি কি ক্ষমতা থাকবে সেটার ফাইনাল ডিসিশন হয়নি বলেই খবর। কিন্তু এটা ঠিক যে এবার মন্দিরে সিইও, একদম কর্পোরেট কালচার। ইনফ্যাক্ট এই এত বড় দুর্নীতির ঘটনা সামনে আসার পর, এই চুরি, প্রণামীর টাকা চুরির অভিযোগ সামনে আসার পর, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট যেটা, তারা এবার সিদ্ধান্ত নিয়েছেন যে গোটা প্রশাসনিক পরিকাঠামো মন্দিরে তারা পুরো পাল্টে ফেলবেন এবং একটা সুপারভাইজ করার জন্য এমন কিছুটা পরিকাঠামো তারা তৈরি করবেন, গোটা রাম মন্দিরের যাবতীয় দৈনন্দিন কাজ তার ওপরে একদম কর্পোরেট স্টাইলে নজরদারি চলবে, যাতে কোথাও কোনো ফাঁক ফোকর না থাকে। ইতিমধ্যেই ক্যাশ গোনার কাজে যারা এতদিন ছিলেন তাদের অনেকেই রেজিগনেশন দিয়েছেন, তো তাদের রেজিগনেশন অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। আর যাদেরকে এই কাজের জন্য নতুন করে নিয়োগ করা হবে, সেই অ্যাপয়েন্টমেন্ট প্রসেস চালু হয়েছে। সেখানে প্রায় আইবি ক্লিয়ারেন্সের মতো যাদেরকে দায়িত্বে নেওয়া হচ্ছে তাদের পুরো ব্যাকগ্রাউন্ড চেক করা এবং তাদেরকে কিউআর কোড দেওয়া, আই কার্ড, যাতে তারা রেস্ট্রিক্টেড এরিয়ায় ঢুকতে পারেন তার জন্য যে আই কার্ড দেওয়া হবে সেখানে কিউআর কোড থাকবে আইডেন্টিফিকেশনের জন্য। এই ধরনের সফিস্টিকেটেড টেকনোলজি এবার ইউজ করা হবে এবং তার সঙ্গে সিসিটিভি নেটওয়ার্কের সীমা বাড়ানো, এর পাশাপাশি আরও কিছু ডিজিটাল সিস্টেম সেখানে রাখা হচ্ছে, ডিজিটাল সার্ভেলেন্স সিস্টেম, যাতে চট করে কেউ আর কোনো ধরনের বড় এই ধরনের দুর্নীতি না করতে পারে। আর প্রত্যেকের কাজে পেশাদারিত্ব আনতে, ওভারঅল অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিস্টেম, সেই সিস্টেমে পেশাদারিত্ব আনতে সিইও, একজন চিফ এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করা হবে। দৈনন্দিন কাজের ওপর তিনি নজর রাখবেন। কি কি বিষয় তার দায়িত্বের মধ্যে থাকবে সেটা আস্তে আস্তে ঠিক হচ্ছে, সেটা নিয়ে এখন আলোচনা চলছে। এমনকি যে ট্রাস্ট, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট, এই ট্রাস্টের বদল ঘটানো নিয়েও পর্যন্ত আলোচনা হয়েছে এবং একজন ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, একজন বিশিষ্ট, কিন্তু একই সঙ্গে তার সঙ্গে কিছু বিতর্ক থাকে। তিনি একজন সাধু, হিন্দু সাধু, ইতিমধ্যে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে যে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে বাই চেয়ার চিফ মিনিস্টার অফ উত্তরপ্রদেশ যেন সবসময় মেম্বার থাকেন। অর্থাৎ এখন যিনি আছেন যোগী আদিত্যনাথ, তিনি ওই ট্রাস্টের মেম্বার থাকবেন। পরবর্তীতে অন্য কেউ মুখ্যমন্ত্রী হিসেবে আসলে তিনি অটোমেটিক্যালি ওই ট্রাস্টে মেম্বার হবেন। শুধুমাত্র উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নন, ওই হিন্দু সাধুর দাবি যে এই তীর্থক্ষেত্র ট্রাস্টে মেম্বারশিপ দেওয়া হোক আরএসএস প্রধানকেও, অর্থাৎ মোহন ভাগবতও যেন ওই ট্রাস্টের মেম্বার থাকেন, সেরকম একটা আবেদন নাকি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছেছে। যদিও ট্রাস্টের কিছু নিজস্ব সংবিধান আছে, আইন আছে, সেই আইন অনুযায়ী দুম করে ট্রাস্টের গঠনতন্ত্রে পরিবর্তন আনা খুব কঠিন। সেক্ষেত্রে ওই আইন বা গঠনতন্ত্র যেটা ইতিমধ্যেই আছে ট্রাস্টের, সেখানে পরিবর্তন আনতে হবে, অর্থাৎ অ্যামেন্ড করতে হবে। সে অ্যামেন্ড করার সিস্টেম মেনে সেখানকার যে সংবিধান, নিজস্ব সংবিধান রয়েছে ট্রাস্টের, সেখানে পরিবর্তন করে তারপর ট্রাস্টের অন্য একজন মেম্বার, কাউকে মেম্বার করা বা মেম্বার না করা, এইসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। কিন্তু এইটা বলা যায় আপনাদের এই মুহূর্তে যে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এই মুহূর্তে যারা সেখানে মেম্বার ইত্যাদি আছেন, সেখানেও গঠনগত পরিবর্তন হয়তো আগামী দিনে করা হবে। ইতিমধ্যেই সেই আলোচনা সামনে এসে গিয়েছে। সিট যেটা তৈরি হয়েছিল, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, রাম মন্দিরের ওই চুরির ঘটনা সম্পর্কে তদন্ত করার জন্য, তারা খুব ইন্টারেস্টিং কিছু তথ্য দিয়েছে। তারা ওই অখিলেশ শ্রীবাস্তব বলে একজনকে ধরেছে, অবিনাশ শুক্লা বলে একজনকে তারা চিহ্নিত করেছে, যে মূলত টাকা সরাতো। এবং সিট জানিয়েছে যে 40 দিনে 70 বারের বেশি এইভাবে টাকা সরানো হয়েছে। ইন্টারেস্টিংলি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা কিন্তু প্রায় প্রত্যেকটারই ভিজুয়াল এভিডেন্স পেয়েছেন,
অবিনাশ টাকা সরাচ্ছে। অবিনাশকে অন্তত 50 বার টাকা সরাতে দেখা গেছে। আর ওর আরো কিছু শাগরেদ ছিল, মনীষ, এরকম আরো কয়েকজন, তাদেরকেও দেখা গেছে তারাও ছড়িয়েছে। সব মিলিয়ে দিনে 2 বার, কোনো দিন 3 বার। সিট একটা ধারণা দিয়েছে যে কিভাবে গোটা অপরাধটা করা হতো। তবে সিটের তদন্ত বলছে এই অপরাধটা মাসখানেক ধরে চলেছে, মানে খুব বেশি দিন আগে শুরু হয়নি, মাস দেড়েক আগে শুরু হয়েছে, এবং এটা ধরা পড়ার আগে মাসখানেক এই সিস্টেমটা চলেছে। ওখান থেকে টাকা সরানো হয়েছে। এই অবিনাশ টাকাটা সরাতো, আর গ্যাংয়ের বাকিরা নজর রাখতো যাতে এই গোটা বিষয়টায় কারুর নজর না পড়ে যায়, কেউ দেখে না ফেলে। কোথা থেকে কিভাবে টাকা সরানো হবে, মন্দিরের যা ডোনেশন জমা পড়ছে সেই ক্যাশ বাক্স থেকে, এটার প্ল্যানিং করেছিল দুজন, অনুকল্প মিশ্রা, লবকুশ মিশ্রা। এরা ছিল প্ল্যানিং এ। এরা ঠিক করেছিল যে ওই জায়গা থেকে অমুক সময়ে টাকা সরানো হবে। টাকা সরানোর মূল দায়িত্ব তো অবিনাশের উপর থাকতো। আর সে যখন এই টাকা সরাতো তখন তিনু যাদব আর কাউন্টিং স্টাফ মেম্বার একজন সুভাষ শ্রীবাস্তব, এরা নজর রাখতো যাতে এদের কেউ দেখে না ফেলে। অবিনাশ ছাড়াও মনীষ আর রামশঙ্কর, এই দুজনও টাকা সরিয়েছে। ওই সিসিটিভি ফুটেজ থেকেই পুলিশ পেয়েছে। তবে এরা সংখ্যায় কম। অবিনাশ সব থেকে বেশি, অন্তত 50 বার ভিজুয়াল এভিডেন্স পাওয়া গেছে অবিনাশ সেখান থেকে টাকা সরাচ্ছে। এবং এই গোটা বিষয়টা দেখার পর রাম মন্দির ট্রাস্ট তারা সিদ্ধান্ত নিয়েছে যে মন্দিরের গঠনতন্ত্রে, মন্দিরের যে প্রশাসনিক সিস্টেম ছিল সেই সিস্টেমে বড় পরিবর্তন আনতে হবে, এবং এই দুর্নীতি ঠেকানোর জন্য তারা এবার একটা কর্পোরেট স্টাইলে মন্দিরের অ্যাডমিনিস্ট্রেশনকে সাজাতে চাইছে, যার মাথার উপরে থাকবেন একজন চিফ এক্সিকিউটিভ অফিসার। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মুহূর্তে যারা বিদ্রোহী তৃণমূল, তাদের মূল অভিযোগটাই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে কর্পোরেট কালচার আমদানি করেছিল দুর্নীতি করার জন্য, দুর্নীতি করে সেখান থেকে টাকা অবৈধভাবে রোজগার করার জন্য, নানা জায়গা থেকে টাকা সরানোর জন্য। আর রাম মন্দির ট্রাস্ট এই মুহূর্তে কর্পোরেটাইজ করতে চাইছে মন্দিরের অ্যাডমিনিস্ট্রেশন দুর্নীতি আটকানোর জন্য। কতটা তারা সফল হয় ভবিষ্যৎ বলবে।